হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে কিন্তু মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্ট, ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরীক্ষা। তো সেখানে কিন্তু তোমাদের কোনো কোনো স্কুল 3টে অধ্যায় হবে, আবার কোনো কোনো স্কুল কিন্তু তোমাদের 4টে অধ্যায় হতে পারে। তো আমি কিন্তু 3টে অধ্যায় তোমাদের করাবো, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। ওকে, তো সেখান থেকে তোমাদের টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাস আমি করছিলাম, সেই শর্ট প্রশ্নের ক্লাস আমি তোমাদের কন্টিনিউ করছি। তো পর্ষদের যদি সিলেবাস থাকে তাহলে কিন্তু তোমাদের প্রথম 3টে অধ্যায় মিলেই কিন্তু পরীক্ষাটা হবে ফার্স্ট ইউনিট টেস্ট, ঠিক আছে, পর্ষদের সিলেবাসে কিন্তু। তো দেখো, তো শুরু করে দিই। প্রতিরোধ, বিদ্রোহ ও বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই তৃতীয় অধ্যায় থেকে টেক্সট বই খুঁটিয়ে ছোট প্রশ্ন। তো এর আগে কিন্তু আমরা 2টো পর্ব করেছি, আজকে করব 3 নম্বর পর্ব এই অধ্যায় থেকে। সাঁওতাল বা হুল বিদ্রোহ, এইটা আজকে আমরা করবো, ঠিক আছে, থার্ড চ্যাপ্টার, মানে থার্ড পর্ব, এটা 3 নম্বর পর্ব আমাদের, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি যেগুলো হাইলাইট দিয়ে দাগিয়ে দেবো, যেগুলো আমি ব্র্যাকেট করে দেবো এবং প্রশ্নোত্তরও আমি বলে দেবো। সুতরাং কিন্তু তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করে দিই। সাঁওতাল বা হুল বিদ্রোহ, আজকে আমরা এটা পড়বো। তো চলো এখান থেকে আমরা টেক্সট বই খুঁটিয়ে পড়ে নিই, ঠিক আছে। দেখো, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, বারবার বলি, প্রত্যেক ক্লাসের আগেই আমি বলছি। তো শর্ট প্রশ্নের জন্য কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে। ওকে, তোমার কাছে যে কোনো টেক্সট বই থাকলেও তুমি সেটা পড়তে পারো, বা তোমাদের কাছে যদি এই বইটা থাকে, পারুল প্রশ্নের এই বইটা থেকেও তোমরা একটু শর্ট প্রশ্ন পড়তে পারবো, ঠিক আছে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে। দেখো, সাঁওতাল হুল বা বিদ্রোহ। দেখো, স্বভাবে শান্ত নিরীহ আদিবাসী সাঁওতালরা বাংলা বিহার সীমান্ত লাগোয়া ছোটনাগপুর, হাজারিবাগ, মুঙ্গের, বীরভূম প্রভৃতি অঞ্চলে বসবাস করত। এরা হলো অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর মানুষ। তারা নিজেদের হর্স হোপন বা মানবজাতি সন্তান বলে মনে করত। তারা পশুপালন, কৃষিকাজ ও অরণ্য সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। আচ্ছা, 1793 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এই অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে জমি জায়গায় জমিদারদের অধীনে চলে যায়। আর এই অবস্থায় সাঁওতালরা সেখান থেকে চলে গিয়ে মুর্শিদাবাদের একাংশে এবং রাজমহল পার্বত্য অঞ্চলে জঙ্গল সাফ করে জমি জমা তৈরি করে চাষাবাদ শুরু করে। এই জন্য এই অঞ্চলের নাম হয় দামিনী কোহ বা পাহাড়ের প্রান্তদেশ। এটা তোমরা মনে রাখবে যে দামিনী কোহ শব্দের অর্থ কী না, দামিনী কোহ শব্দের অর্থ কিন্তু পাহাড়ের প্রান্তদেশ। কি বললাম আরেকবার বলে দিই তোমাদের প্রশ্নটা, দামিনী কোহ শব্দের অর্থ কি। তোমরা কিন্তু অনেক আগামী যখন তোমাদের টেস্ট পেপার বেরোবে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে পাবে, ঠিক আছে। তো দেখো, দামিনী কোহ শব্দের অর্থ কি, দামিনী কোহ শব্দের অর্থ কিন্তু পাহাড়ের প্রান্তদেশ, ঠিক আছে। এবার দেখো, এই সাঁওতাল বিদ্রোহের কারণ কি, আমি এগুলোকে ডিটেলসে দেখাবো না, আমি যেগুলো শর্ট প্রশ্ন, শুধু শর্ট প্রশ্নগুলোর জন্য দেখাবো। তো এখানে দেখো, কামিয়াতি বা মহাজনের জমিতে বিনা পারিশ্রমিকে শ্রমদান, তা একে কি বলে, কামিয়াতি বলে। তাহলে মনে রাখবে যে মহাজনের জমিতে বিনা পারিশ্রমিকে শ্রমদানকে কি বলা হয়, কামিয়াতি বলা হয়। আর দেখো, এই হারওয়াতি, মহাজনের জমিতে লাঙল দেওয়াকে হারওয়াতি বলে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখবে। তা আমি তোমাদেরকে আরও একবার বলে দিই যে মহাজনের জমিতে বিনা পারিশ্রমিকে শ্রমদানকে বলা হয় কামিয়াতি, আর মহাজনের জমিতে লাঙল দেওয়াকে বলা হয় হারওয়াতি, ঠিক আছে। চলো আমরা পরের ভিডিওতে দেখি। আচ্ছা, বেশি ওজনের বাটখারা কেনারাম এবং কম ওজনের বাটখারা বেচারাম। তাহলে বেশি ওজনের বাটখারাকে বলি আমরা কেনারাম এবং কম ওজনের বাটখারাকে আমরা বলি বেচারাম। এটা কিন্তু মনে রাখবে। তাহলে অনেক সময় পরীক্ষায় দেয় যে কেনারাম এবং বেচারাম এই শব্দ দুটো কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত। এই দুটো কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত, ঠিক আছে। কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত না, এই দুটো কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। তাহলে বেশি ওজনের বাটখারাকে কী বলে, কেনারাম বলে, আর কম ওজনের বাটখারাকে বলে বেচারাম, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো বিশ্লেষণ। তো দেখে নাও, গরিব চাষিদের সংঘবদ্ধ করতে এগিয়ে আসেন কারা। দেখো, সিধু মুর্মু, কানু মুর্মু, কালো প্রামাণিক, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মু, এনারা কিন্তু নেতৃত্ব দেন। মনে রাখবে যে সিধু মুর্মু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, কানু মুর্মু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, কালো প্রামাণিক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, চাঁদ মুর্মু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, ভৈরব মুর্মু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। এরা প্রত্যেকেই কিন্তু যুক্ত ছিলেন সাঁওতাল বিদ্রোহের সঙ্গে। কোন বিদ্রোহ, প্রত্যেকে কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। বলবে যে দুজন সাঁওতাল বিদ্রোহের নেতার নাম লেখো। তাহলে তোমরা কী কী মনে রাখবে, সিধু মুর্মু, কানু মুর্মু, কালো প্রামাণিক, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মু, এই 5 জন কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। প্রশ্ন আসতে পারে যে নির্মের কে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। অন্য একটা 3টে নাম দিয়ে আরেকটা নাম এনাদের থেকে দিয়ে দিল, ঠিক আছে। এবার দেখো, 1855 খ্রিস্টাব্দে 30 জন সাঁওতালরা ভাগনাডিহির মাঠে বিদ্রোহের প্রতীক শাল গাছ স্পর্শ করে দিকু বা বহিরাগতদের বিরুদ্ধে শপথ নেয়। তাহলে এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। দেখো, সাঁওতাল বিদ্রোহ 1855 সালে কবে শুরু হয়, 30 জুন, কোথায় শুরু হয়, ভাগনাডিহির মাঠে। সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল, শাল গাছ, এবং দিকু বা বহিরাগতদের বিরুদ্ধে
দিকু কাদের বলা হতো? বহিরাগতদেরকে দিকু বলা হতো, ঠিক আছে? তাদের বিরুদ্ধে কিন্তু শপথ নেয়। তাহলে দেখো যে 1855 খ্রিস্টাব্দে 30 জুন, ঠিক আছে, 30 জুন দেখো শপথ নেয় কবে না 1855 খ্রিস্টাব্দে 30 জুন সাঁওতালরা ভাগনাডিহির মাঠে বিদ্রোহের প্রতীক শালগাছ স্পর্শ করে দিকু বা বহিরাগত বিদ্রোহের শপথ নেয়। তাহলে সাঁওতাল বিদ্রোহের শপথ কবে নেওয়া হয়? 1855 সালে কত তারিখে? 30 জুন। কোথায়? ভাগনাডিহির মাঠে। সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি? শালগাছ। ওকে, এবার দেখো বিদ্রোহের সূচনা 1855 খ্রিস্টাব্দে 7 জুলাই। তাহলে এখান থেকে প্রশ্ন যাবে যে 1855 সালে কত তারিখে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়? না, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কিন্তু 7 জুলাই 1855 সালে। তাহলে দেখো রাঁচি, হাজারিবাগ, বীরভূম, মেদিনীপুর, ছোটনাগপুর, পুরুলিয়া প্রভৃতি স্থানে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এই যে মহেশ, স্বয়ং সিধু মহেশ নামটা মনে রাখবে, এক দ্বারকাকে হত্যা করেছে। তো এটাও মনে রাখবে যে সিধু মহেশ যে কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? না, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, 1856 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ডালহৌসি সেনাবাহিনীর থামে এই বিদ্রোহ দমন করেন। তাহলে কোন বড়লাট সাঁওতাল বিদ্রোহ দমন করেন? না, লর্ড ডালহৌসি সাঁওতাল বিদ্রোহ দমন করেন। কত সালে? 1856 খ্রিস্টাব্দে। দেখো তুমি যদি এইভাবে না পড়লে কিন্তু তুমি শর্ট প্রশ্নকে কখনোই রপ্ত করতে পারবে না। তুমি কিন্তু টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো, এই অধ্যায় থেকে যে বিদ্রোহগুলো আছে সেই বিদ্রোহগুলোকে খুঁটিয়ে পড়ো, ঠিক আছে? তোমার কাছে যদি আমার এই বইটা ছাড়া অন্য বই থাকে সেই বইটাও তুমি পড়ো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইবারে দেখো আমরা চলে যাই বিদ্রোহের ফলাফল। তো বিদ্রোহের ফলাফল খুব একটা পড়ার দরকার নেই, আমি যেটুকু দরকার সেইটুকুই আমি তোমাদের বলবো। বিদ্রোহের বৈশিষ্ট্য একটা দেখো ডক্টর নটরাজন একে সাঁওতালদের সশস্ত্র গণসংগ্রাম বলেছেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে কোন বিদ্রোহকে সাঁওতালদের সশস্ত্র সংগ্রাম বলা হয়েছে, গণসংগ্রাম বলেছেন? না, সাঁওতাল বিদ্রোহকে। এখানটা দেখো তারপরে ডক্টর সুপ্রকাশ রায়ের মতে এই বিদ্রোহ ছিল ভারতের প্রথম সশস্ত্র বিপ্লব। তো ভারতের প্রথম সশস্ত্র বিপ্লব কোনটা? সাঁওতাল বিদ্রোহ। এটি ছিল মহাবিদ্রোহের অগ্রদূত। কোন বিদ্রোহকে মহাবিদ্রোহ অগ্রদূত বলা হয়? সাঁওতাল বিদ্রোহকে অনেকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তাহলে কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়? সাঁওতাল বিদ্রোহকে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো প্রশ্ন যেগুলো দেবে যে ভারতের প্রথম সশস্ত্র বিপ্লব কোনটি? সাঁওতাল বিদ্রোহ। আচ্ছা, কোন বিদ্রোহকে মহাবিদ্রোহ অগ্রদূত বলা হয়? সাঁওতাল বিদ্রোহকে। আর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন বিদ্রোহকে বলে? মহাবিদ্রোহকে। কোন বিদ্রোহকে বলা হয়? সাঁওতাল বিদ্রোহকে, ঠিক আছে? এবার দেখো ডক্টর রমেশচন্দ্র মজুমদার সাঁওতাল বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামের পূর্ব মহড়া বলে অভিহিত করেছেন। এখান থেকে প্রশ্ন দিতে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামের পূর্ব মহড়া বলা হয় কোন বিদ্রোহকে? সাঁওতাল বিদ্রোহকে। কে বলেছেন? না, ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, ঠিক আছে? তো এই পর্যন্ত আমি তোমাদের আজকে 3 নম্বর পর্ব শেষ করলাম। কোন অধ্যায়? এটা কিন্তু প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 3 নম্বর ক্লাস শেষ করলাম। তো আমি যেগুলো দাগিয়ে দিয়েছি দেখে নাও, এই যে তোমাদেরকে হাইলাইট করা আছে এইগুলোকে তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে, ঠিক আছে? এইগুলোকে তোমরা খাতায় নোট করে নাও, নোট করে তোমরা পড়তে থাকো। এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন পেয়ে যাবে, শর্ট প্রশ্ন, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।